হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নার্ভ ইম্পালস প্রোপাগেশন অ্যান্ড সাইনাপসিস পড়বো, যেটা ক্লাস 11-এ তোমাদের আছে হিউম্যান অ্যানাটমি ফিজিওলজিতে। তো এই ভিডিওটাতে আমি যে টপিকগুলো কভার করবো সেগুলো হচ্ছে হোয়াট ইজ নার্ভ ইম্পালস প্রোপাগেশন, 2 নম্বর হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি, অ্যাকশন হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল, সাইন্যাপসের একটা ব্রিফ ওভারভিউ করবো আমরা, যে কিভাবে সাইন্যাপস হচ্ছে, কিভাবে সাইনাপটিক ক্লেফট থেকে ইনফরমেশন বা স্টিমুলাস এক নিউরন থেকে আরেক নিউরনে যাচ্ছে। আরেকটা হচ্ছে এই সিগনিফিকেন্স অফ সাইন্যাপসিস, মানে এই সাইন্যাপসিসটা হওয়ার ফলে কি হচ্ছে আমাদের বডিতে। ওকে, তো চলো এই টপিকগুলো নিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্টে আমরা পড়বো যে হোয়াট ইজ নার্ভ ইম্পালস প্রোপাগেশন, মানে এই টার্মটা আমাদের কি বোঝায় তার আগে আমি বলবো যে তুমি আমাদের যে নিউরনের স্ট্রাকচারের যে ভিডিওটা আছে সেটা আগে দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি এইখানে একটা নিউরন সেল আঁকবো। ধরো এটা হচ্ছে নিউরনের, আমি মেনলি যে পার্টটা এঁকেছি সেটা হচ্ছে অ্যাকশন। ওকে, না তোমরা জানো একটা টিপিক্যাল নিউরন মেনলি একটা সেল বডি আর অ্যাকশন এবং ডেনড্রাইট দিয়ে তৈরি হয়। তো আমি মেনলি এই অ্যাকশনটাকে লার্জ স্পেকট্রামে দেখছি। ওকে, তো এই অ্যাকশনে কি হয় না, আমাদের এই যে নিউরন, এটার একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে না, এটা এক্সাইটেবল। এই কথাটার মানে কি না, এই নিউরনকে যখন কোনো স্টিমুলাস দেওয়া হয়, স্টিমুলাস মানে এনভায়রনমেন্টাল স্টিমুলাস হতে পারে বা কোনো ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর স্টিমুলাস হতে পারে, সেই স্টিমুলাসটা দেওয়ার ফলে কি হয়, এই নিউরনটা এক্সাইটেড হয়। মানে তার দুটো স্টেট থাকে, একটা রেস্টিং স্টেট আর একটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তো এই প্রপার্টিটা শুধুমাত্র আমাদের বডিতে এই নিউরন পজ করে, সেটা হচ্ছে এক্সাইটেবিলিটি। তো এই এক্সাইটেবিলিটিটা আসে কিভাবে না, কিভাবে আসে সেটা হচ্ছে আমাদের এই অ্যাকশন। তো আমি যদি এই অ্যাকশনটাকে ধরি, ধরো এইটা হচ্ছে আমার অ্যাকশন লুমেন আর এটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, আর এটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আমি এই দুটোর কম্পারিজন দেখাবো কিভাবে নিউরন এই তার এক্সাইটেবল ক্যারেক্টারিস্টিক্সটাকে মেনটেন করে না। ইন নর্মাল স্টেট, মানে আমরা যখন কথা বলছি কখন না, রেস্টিং স্টেটে যখন নিউরনটা আছে, সেই রেস্টিং স্টেটে কি হয়, আমি এখানে কথা বলছি রেস্টিং স্টেট মানে কি, যখন কোনো স্টিমুলাস নেই। ওকে, সেই স্টেটে কি হচ্ছে না, আমাদের এই অ্যাকশন লুমেনের মধ্যে বিভিন্ন ধরনের এক্সেসিভ নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে, দ্যাট ইজ ভেরি হাই অ্যামাউন্ট। ওকে, খুব হাই অ্যামাউন্টে থাকে। আর এই অ্যাকশনের যে লেম্মা বা অ্যাকশনের যে প্লাজমা মেমব্রেন, তাকে বলে অ্যাক্সোলেম্মা, সেই অ্যাক্সোলেম্মাটা একদম হেভিলি ইমপারমিয়েবল টু নেগেটিভলি চার্জ প্রোটিন। ওকে, তার মানে কি, এই নেগেটিভলি চার্জ প্রোটিনটা অ্যাক্সোপ্লাজম দিয়ে বাইরে যেতে পারে না। ওকে, মানে ইমপারমিয়েবল একদম। তো ইমপারমিয়েবল হওয়ার মানে কি হলো না, এই নেগেটিভলি চার্জ প্রোটিনটা ট্র্যাপড ইনসাইড দি অ্যাক্সন লুমেন। ওকে, তাহলে কি হবে না, অ্যাকশন লুমেনে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট করতে থাকবে। ওকে, তো এই নেগেটিভ চার্জ অ্যাকুমুলেশন হলো। সেকেন্ড আরেকটা ফেজ হয়, সেটা হচ্ছে ইন রেস্টিং ফেজ এই অ্যাকশনটা বা নার্ভটা হাইলি পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন্স। ওকে, মানে কি হয় না, এই প্লাজমা মেমব্রেন দিয়ে খুব সহজেই পটাশিয়াম আয়ন লিক আউট করতে পারে, বা আইদার পটাশিয়াম আয়ন ইনটেকও হতে পারে। ওকে, আইদার আপটেক হতে পারে বা ইনটেক হতে পারে খুব ইজিলি, মানে হাইলি পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন ইন রেস্টিং স্টেট।
আর একটা ফেজ হচ্ছে হাইলি impermeable to সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম প্লাস আয়ন মানে কি, সোডিয়াম প্লাস আয়ন এই চ্যানেলগুলো দিয়ে ঢুকতে পারে না, মানে এই চ্যানেলগুলো থাকেই না, সেই জন্য অ্যাকশনের ভেতর সোডিয়াম আইদার ঢুকতে বা বেরোতে পারছে না, মেকিং ইট impermeable, whereas in case of potassium it is permeable and potassium can easily either uptake or intake to the action lumen। ওকে, তো এবার এটা তো গেল অ্যাকশন লুমেনের ভিতরে কি হচ্ছে। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে যদি আমরা দেখি, এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোনো নেগেটিভলি চার্জড প্রোটিন থাকছে না, কোনো নেগেটিভলি চার্জ প্রোটিন থাকছে না। আর এখানে কি থাকছে, লো, ঠিক এটার অপোজিট থাকবে, লো কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম প্লাস, ঠিক এটার অপোজিট, লো কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম প্লাস। আর এখানে যেমন হাই ছিল, আর এখানে কি থাকবে, হাই কনসেন্ট্রেশন অফ সোডিয়াম প্লাস। ওকে, তার মানে এখানে কি ছিল, আমার সোডিয়াম প্লাসটা লো ছিল আর পটাশিয়াম প্লাসটা ভেরি হাই ছিল। ঠিক এক্সট্রাসেলুলার ফ্লুইডে দেখো ঠিক অপোজিট কেসটা হচ্ছে, পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা খুব লো আর সোডিয়ামের কনসেন্ট্রেশনটা খুব বেশি। মানে একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে। এই ডিফারেন্সিয়েশন এই প্লাজমা মেমব্রেনের বোথ সারফেসের দিকে একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, যার ফলে আমরা একটা টার্ম পাচ্ছি যেটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি না, অ্যাকশন লেম্মাটা এখানে হাইলি নেগেটিভলি চার্জড হয়ে আছে, নেগেটিভলি চার্জ, আর এটা হাইলি পজিটিভ চার্জ। তাহলে আমরা ক্লিয়ারলি একটা পোটেনশিয়াল ডিফারেন্স রেস্টিং ফেজে এই অ্যাকশন লুমেন আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে পাচ্ছি। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা এই রেস্টিং ফেজে আছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি, আমি আরেকবার রিপিট করছি, না রেস্টিং স্টেটে অ্যাকশন লেম্মার দুটো সারফেসে বা অপোজিট সারফেসে যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেইটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আর সেই পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে হচ্ছে না, অ্যাকশন লুমেনের ভেতর হাই অ্যামাউন্ট অফ নেগেটিভলি চার্জ প্রোটিন আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে নেই সেটা। এখানে পটাশিয়ামের লেভেল কি সেলের ভেতর অসম্ভবভাবে হাই, এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসম্ভবভাবে লো। আর সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভেতর অতিরিক্ত পরিমাণে কম আর বাইরে অসম্ভব বেশি। এই ডিফারেন্সটার জন্য আমরা এই পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি, যেটাকে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ওকে, এবার এই আমরা রেস্টিং স্টেট থেকে কোথায় চলে যাব না, আমাদের এক্সাইটেড স্টেটে, বা আমি যখন একে কোনো একটা স্টিমুলাস দিচ্ছি। এবার ধরো আমি এই অ্যাকশনকে কোনো একটা স্টিমুলাস দিলাম, ঠিক আছে, কোনো একটা স্টিমুলাস দিয়েছি, মানে যে কোনো ধরনের এক্সটার্নাল স্টিমুলাস বা এনভায়রনমেন্টাল স্টিমুলাস যা কিছু হতে পারে। তাহলে রেস্টিং মেমব্রেনে কি আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই নিউরনের সেলের ভেতর এখানে একটা এক্সেসিভ একটা নেগেটিভ চার্জ আছে, আর বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পজিটিভ চার্জ আছে, তাই তো। এটা খুব ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখো যে অ্যাকশনের ভেতর আমাদের নেগেটিভলি চার্জ আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে পজিটিভলি চার্জ। এবার দেখা যাক, এটা হচ্ছে রেস্টিং ফেজে গেল, এবার এক্সাইটেড ফেজে কি হচ্ছে। ওকে, এটা আমরা কোথায় ফলো করছি এবার, এক্সাইটেড স্টেটে বা ইন প্রেজেন্স অফ অ্যান স্টিমুলাস। ওকে, যখন কোনো একটা স্টিমুলাস আছে, ধরো এখানে একটা কোনো স্টিমুলাস এসেছে,
এবার এই স্টিমুলাসটা যখন আসে তখন কি হয় না, একটা টেম্পোরারি চেঞ্জ হয়। টেম্পোরারি চেঞ্জটা কি হয় না, এই যে অ্যাকশন লুমেনটা আমাদের যেটা হাইলি ইমপারমিয়েবল টু সোডিয়াম আয়ন্স ছিল, সেটা হয়ে যায় কি সিলেক্টিভলি পারমিয়েবল। মানে কি, এখানে কতগুলো সোডিয়াম চ্যানেল এই প্লাজমা মেমব্রেনে চলে আসে, যেগুলো আগে ছিল না। আর আমরা আগেরটায় কি পড়েছিলাম, যে রেস্টিং ফেজে কি ছিল, এখানে হাই লেভেলস অফ সোডিয়াম ছিল, আর যেটা এখানে সোডিয়ামটা ছিল লো। তাহলে এই চ্যানেলগুলো আসার ফলে কি হবে, সোডিয়ামটা হ্রাস করবে। এখানে সোডিয়াম উইল রাশ ইনসাইড দি অ্যাকশন লুমেন। ওকে, তার ফলে কি হবে, এখানে যে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা লো ছিল, এটা পাল্টে গিয়ে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে যাবে। সোডিয়ামের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে যাবে। ওকে, তাহলে আমাদের রেস্টিং স্টেটে যে কনফিগারেশনটা ছিল, সেটা ছিল ভেতরটা ছিল নেগেটিভলি চার্জ আর বাইরেটা ছিল পজিটিভলি চার্জ, তাই তো? তাহলে এবার যখন স্টিমুলাস এলো তখন কি হলো, সোডিয়ামটা হ্রাসিন করলো, করে এখানে সোডিয়ামের অ্যাকুমুলেশন হলো, মানে অনেক সোডিয়াম প্লাস আয়নের অ্যাকুমুলেশন হলো। তাহলে আস্তে আস্তে যদি সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, তাহলে কি হবে, এই যে চার্জ ডিফারেন্স এটা পাল্টে যাবে। মানে কি হবে, এখানে যে নেগেটিভ চার্জটা ছিল সেটা পজিটিভলি চার্জড হয়ে যাবে, আর বাইরে থেকে যেহেতু সোডিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে ঢুকছে, তাই এই নেগেটিভ চার্জগুলো কি হয়ে যাবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। সরি, পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জড হয়ে যাবে, মানে একটা চার্জের ডিফারেন্সিয়েশন হলো। চার্জের ডিফারেন্সিয়েশন হলো কিভাবে হলো না, ইন প্রেজেন্স অফ দিস সিলেক্টিভলি পারমিয়েবল সোডিয়াম আয়ন চ্যানেলস। ওকে, তাহলে একটা স্টিমুলাস এলো, স্টিমুলাস আসার ফলে কি হলো, এই অ্যাকশন লেম্বার ওপর অনেকগুলো সোডিয়াম আয়ন চ্যানেল এস্টাবলিশড হলো। সোডিয়াম আয়ন চ্যানেলগুলো সোডিয়ামের আপটেক করলো, সোডিয়ামের কনসেন্ট্রেশন অ্যাকশন লুমেনে বেড়ে গেল, যার ফলে কি হলো, একটা ফেজ শিফট অফ চার্জ হলো। আগে সেলের ভেতরটা ছিল নেগেটিভলি চার্জ, যেটা হয়ে গেল পজিটিভ চার্জ, আর ভেতরটা ছিল পজিটিভলি চার্জ, যেটা হয়ে গেল নেগেটিভ চার্জ। এই যে ডিফারেন্স ইন চার্জ, এই যে চার্জের ডিফারেন্সটা হলো ইন এক্সাইটেড স্টেট, এটাকেই বলা হচ্ছে ডিপোলারাইজেশন। Depolarization or production of action potential. Action potential. Okay, action potential generate হলো। এই যে potential difference-টা চেঞ্জ হচ্ছে, এইটাকে বলা হচ্ছে action potential বা depolarization। ওকে, এবার কি হবে, ধরো এটা সাইট এ তে হলো, ঠিক আছে, এই যে জায়গাটা ছিল এটা হচ্ছে সাইট এ, কিন্তু আমার সাইট এ তে চেঞ্জটা হয়েছে, কিন্তু সাইট বি তে আমি আগের স্টেটটাই আছে, আমার রেস্টিং ফেজের স্টেটটা আছে। তাহলে রেস্টিং ফেজে কি স্টেট ছিল না, সেলের ভেতরটা আমার নেগেটিভলি চার্জ আর বাইরেটা হচ্ছে আমার পজিটিভলি চার্জ, তাই তো? পজিটিভলি চার্জ। এইবার এটা ধরো সাইড বি, তাহলে সাইড এটা আমার এক্সাইটেড লেভেলে আছে আর সাইড বিটা আমার রেস্টিং ফেজে আছে। এইবার কি হবে না, এই সাইড এ থেকে এই যে চার্জ যে সেপারেশনটা আছে সেটা ফ্লো করবে এখানে। মানে কি হবে, এই পজিটিভ চার্জটা এখানে আসবে, তার মানে এটা পজিটিভলি চার্জড হবে, এটা পজিটিভলি চার্জ হবে, আর এই নেগেটিভ চার্জটা এখানে ফ্লো করবে, এই নেগেটিভ চার্জটা এখানে ফ্লো করবে, করে এই পজিটিভটাকে নেগেটিভ চার্জ করবে। সেম ভাবে এটাও নেগেটিভ চার্জ হবে, এটাও নেগেটিভ চার্জ হবে, সেম ভাবে এগুলো পজিটিভ চার্জ হবে। মানে ধরো এখানেও একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, কিভাবে না, সাইড এ থেকে সাইড বি তে প্রোপাগেশন হলো, ট্রান্সফার হলো। এই ট্রান্সফারের সময় কি হবে না, এই সাইড এ তে আবার এটা রেস্টিং ফেজে চলে যাবে, সাইড এটা আবার রেস্টিং ফেজে চলে যাবে, সাইড এটা আবার রেস্টিং ফেজে চলে গেল, আর সাইড বিটাতে আমার কি চলে এলো, অ্যাকশন পোটেনশিয়াল।
তার মানে দেখো আগে অ্যাকশন পোটেনশিয়ালটা ছিল আমার এখানে সাইড এ তে, সাইড এ থেকে সাইড বি তে চলে গেল, মানে প্রোপাগেশন হলো বা তার ট্রান্সফার হলো বা ট্রান্সমিশন হলো। এইটাকেই বলা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল ট্রান্সমিশন বা নার্ভ ইম্পালস প্রোপাগেশন। ওকে, নার্ভ ইম্পালস প্রোপাগেশনের ফলে কি হচ্ছে না, ধরো স্টিমুলাসটা আমাদের একটা সিঙ্গেল নিউরনের সাইড এ তে এসে হয়েছিল, তো সাইড এ তে হওয়ার পর সেটা সাইড বি তে চলে গেল, সাইড বি থেকে কি হবে সাইড সি তে, এইভাবে সব করা নিউরনে সেই একটা স্টিমুলাস ছড়িয়ে যাবে, মানে ট্রান্সমিশন হবে তা। ঠিক আছে, এবার এটা তো গেল একটা নিউরনের ক্ষেত্রে যে একটা অ্যাকশন কন্টিনিউয়াস স্ট্রাকচার, সেই কন্টিনিউয়াস স্ট্রাকচারে মানে আমি যদি তোমাদের এভাবে এখানে এঁকে বোঝাই, মানে এইখান দিয়ে রান করছে, যখন এখান দিয়ে যখন রান করছে তখন এই আমাদের নার্ভ ইম্পালস প্রপাগেশনটা হচ্ছে এখান থেকে যখন রান করছে। কিন্তু ধরো এখান থেকে আরেকটা নিউরনে যাবে, তখন কি হবে, তখন আমরা যে স্ট্রাকচারটা পড়বো সেইটা হচ্ছে সাইন্যাপস। মানে এই দুটো নিউরনের, একটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নবের মেমব্রেন আর একটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নবের মেমব্রেনের মাঝখানে যে স্ট্রাকচার, এখানে কিভাবে নার্ভ ইম্পালস প্রপাগেশনটা হচ্ছে, মানে স্টিমুলাসটা এখান থেকে এই নিউরন থেকে এই নিউরনে কিভাবে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের এই সাইন্যাপসিসের মাধ্যমে। ওকে, তো চলো দেখা যাক যে সাইন্যাপসিসে আসলে কি হয়, যে একটা নিউরন থেকে স্টিমুলাসটা আরেকটা নিউরনে কিভাবে যাচ্ছে। তো দেখা যাক যে আমাদের একটা হয়তো স্টিমুলাস এই নিউরনটাতে এসেছিল, এই নিউরনটাতে আসার ফলে এখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে, এই অ্যাকশন পোটেনশিয়াল আমাদের প্রোপাগেশনের মাধ্যমে ধরো এইখানে অ্যাকশন পোটেনশিয়ালটা চলে এসেছে। ঠিক আছে, এইবার আমাদের কি হবে, এই নার্ভ ইম্পালসটা প্রোপাগেট করার জন্য বা ট্রান্সমিট হওয়ার জন্য কি হবে, এই নিউরন থেকে এই নিউরনে আসতে হবে। সেইটা কিভাবে আসবে না, এই স্পেশাল স্ট্রাকচারটার মাধ্যমে। ঠিক আছে, এই স্পেশাল স্ট্রাকচারটার নাম হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিস মানে কি না, সাইন্যাপসিস ইজ দি স্ট্রাকচার বিটুইন দি প্রি-সাইন্যাপটিক নবের মেমব্রেন, দি স্ট্রাকচার ইন বিটুইন দি প্রি-সাইন্যাপটিক মেমব্রেন, এটাকে বলা হচ্ছে প্রি-সাইন্যাপটিক মেমব্রেন। প্রি-সাইন্যাপটিক মেমব্রেন, আর এই যে ডেনড্রাইটটা এটাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, এই দুটো যে স্পেস ইন বিটুইন, সেই স্পেসটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট। ওকে, সেই ইন বিটুইন যে স্পেসটা আছে। ওকে, আর যে ফ্লুইডটা আছে তাকে হচ্ছে সাইন্যাপটিক ফ্লুইড, মানে এইখানে যে ফ্লুইডটা আছে সেটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ফ্লুইড। এবার এই যে নার্ভ ইম্পালস প্রোপাগেশন থ্রু সাইন্যাপস, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে সাইন্যাপস কি আমরা বুঝলাম, এবার কিভাবে হচ্ছে না, ধরো এইটা হচ্ছে আমার নিউরন 1 আর এটা হচ্ছে আমার নিউরন 2, এটার অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সোলেমা, মানে এটা হচ্ছে আমাদের প্রি সাইন্যাপটিক মেমব্রেন। ইন বিটুইন দিস আমাদের আছে এটা হচ্ছে আমাদের নিউরন 2। ওকে, এটা হচ্ছে আমাদের পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই যে মাঝখানে যে স্পেসটা আছে এটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট,
আর এখানে যে ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি, সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ফ্লুইড। এবার কি হচ্ছে না, আমরা আগের যেটা দেখছিলাম যে নার্ভ ইম্পালস প্রোপাগেশন, সেখানে কি হচ্ছিল না আমাদের এই অ্যাকশন লুমেনের ভেতরের চার্জটা কি হচ্ছিল, পজিটিভ হচ্ছিল, আর বাইরেটা কি হচ্ছিল, নেগেটিভ চার্জ। তো এইভাবে অ্যাকশন পোটেনশিয়ালটা আমাদের এই লুমেন বরাবর রান করছিল। এবার কি হয় না, এটা যখন আস্তে আস্তে একদম আমাদের সাইন্যাপটিক নবে আসে, এই স্ট্রাকচারটাকে বলা হয় সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবে আসে, এই সাইন্যাপটিক নবে কি হয়, অনেকগুলো ভেসিকলস থাকে। ভেসিকলস, এই ভেসিকলস গুলো একটা পার্টিকুলার সিনথেটিক প্রোডাক্ট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এরকম অনেকগুলো ভেসিকলস থাকে। এই যে প্রোডাক্টগুলো এর ভেতর স্টোর থাকে, এই প্রোডাক্টগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ওকে, নিউরো ট্রান্সমিটার, যেগুলো এই সাইন্যাপটিক ভেসিকলের ভেতর স্টোর থাকে। ওকে, তো যখন এই অ্যাকশন পোটেনশিয়ালটা রান করে একদম সাইন্যাপটিক নবের এন্ডে চলে আসে, তখন কি হয় না, এখানে ক্যালসিয়াম আয়নের লেভেলটা খুব বেড়ে যায়। ক্যালসিয়াম আয়নের লেভেলটা খুব বেড়ে যায়, আর ক্যালসিয়াম আয়নের লেভেলটা বাড়ার ফলে কি হয়, এই সাইন্যাপটিক ভেসিকলগুলো বার্স্ট করে যায় মানে রিলিজ করে দেয় তাদের কন্টেন্টগুলো এইভাবে রিলিজ করে দেয়, ঠিক আছে? এবার এগুলো ডিফিউজ করে কোথায় চলে আসে না, আমাদের এই সাইন্যাপটিক ক্লেফটে। ওকে, এই নিউরো ট্রান্সমিটারগুলো চলে এলো। এবার এই নিউরো ট্রান্সমিটারগুলো যখন চলে আসে এই সাইন্যাপটিক ক্লেফটে, তখন কি হয়, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে কিছু স্পেশাল লিগ্যান্ড থাকে বা কিছু রিসেপ্টর থাকে কিছু স্পেশাল। এই স্পেশাল রিসেপ্টরগুলো কি করে না, এই যে নিউরো ট্রান্সমিটার আছে এগুলোর সাথে বাইন্ড করে। বাইন্ড করতে কি হয় না, এই রিসেপ্টরগুলো ওপেন হয়ে যায়, আর ওপেন হয়ে গেলে কি হয়, এখানে যে সাইন্যাপটিক ফ্লুইডে যে সোডিয়াম প্লাস আয়নগুলো থাকে সেগুলো র্যাপিডলি ইনফ্লাক্স করে। সোডিয়াম প্লাসের র্যাপিড ইনফ্লাক্স হয়, মানে কি সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন এই পোস্ট সাইন্যাপটিক নিউরনে বাড়তে থাকে। আর আমরা আগের ফেজে পড়েছি যে যদি অ্যাকশন লুমেনের ভেতর যদি সোডিয়ামের আয়ন কনসেন্ট্রেশনের আয়ন বাড়তে থাকে, তাহলে কি হবে, ওখানে আবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা কিভাবে প্রপাগেট হলো তোমরা দেখতে পেলে, যে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট করেছিল নিউরন 1 এ, ঠিক আছে? সেখান থেকে কিভাবে সেটা নিউরন 2 তে প্রপাগেট করলো বা ট্রান্সমিট হলো থ্রু সাইন্যাপস। ওকে, তাই এই যে ফেজটা হলো, এটাকেই বলা হচ্ছে সাইন্যাপস। আর এটা স্পেশালি আমি যেটা কভার করলাম সেটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। ওকে, এটা আরেক ধরনের সাইন্যাপস হয় যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস। সেই ইলেকট্রিক্যাল সাইন্যাপসে কি হয় না, এটা কেমিক্যাল সাইন্যাপস থেকে একটু আলাদা। সেখানে কি হয়, দুটো সেল বা দুটো নিউরন একে অপরের সাথে ক্লোজ প্রক্সিমিটিতে কন্ট্যাক্টেড থাকে, ঠিক আছে? ধরো এই দুটো নিউরন, এটা হচ্ছে নিউরন 1 আর এটা হচ্ছে নিউরন 2। এবার এদের ভেতরে স্পেশাল কিছু গ্যাপ জাংশন থাকে, ঠিক আছে? মানে এই দুটোর মধ্যে দুটো গ্যাপ বা পোর, যেখান থেকে ইজিলি এই সেল থেকে পার্টিকেল সেকেন্ড সেলে যেতে পারে, ঠিক আছে? এবার ইলেকট্রিক্যাল সাইন্যাপসে কি হয়, ধরো এই সেলটা স্টিমুলেটেড হয়েছে, তাহলে এই সেলের ভেতর কি হবে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে গেল। এইবার ইলেকট্রিক্যাল সাইন্যাপসে কি হয়, এই সোডিয়াম আয়নটা ইজিলি এই গ্যাপ জাংশন দিয়ে সেকেন্ড সেলে ফ্লো করতে পারে। তাহলে এই সেলের যে এক্সাইটেবিলিটিটা
খুব সহজেই এই সেলেতে ট্রান্সমিট হয়ে গেল, এই সেলেতে ট্রান্সমিট হয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে আবার এই সেল থেকে ওর যে অ্যাডজাসেন্ট যে সেল আছে সেখানে চলে যেতে পারবে, সেখানে চলে যেতে পারবে। তো এটা কি হয়, র্যাপিড ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল স্টিমুলাস এখানে দেখা যায়। সেই জন্য ইলেকট্রিক্যাল সাইনাপসিস সবসময় খুব ফাস্ট হয় দ্যান দি কেমিক্যাল সাইনাপসিস। ওকে, আর মেনলি আমাদের যে কেমিক্যাল সাইনাপসিস হয় তাতে যে নিউরো ট্রান্সমিটারগুলো ইউজড হয়, সেই নিউরো ট্রান্সমিটারের কিছু এক্সাম্পল যদি তোমরা জেনে রাখতে চাও তাহলে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আছে, দেন গ্যাবা আছে, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড আছে। ওকে, গ্যাবার ফুল ফর্ম গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড এইগুলো। তো এই হচ্ছে আমাদের সাইনাপস, কেমিক্যাল সাইনাপস আর ইলেকট্রিক্যাল সাইনাপস। আর সাইনাপসের মেন সিগনিফিকেন্স যদি আমি বলি তাহলে সাইনাপসের মেন সিগনিফিকেন্সই হচ্ছে না ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার। তাহলে ট্রান্সমিশন of impulse from one neuron to another. ওকে, যার ফলে কি হচ্ছে, আমাদের একটা নিউরনে যদি স্টিমুলাসটা কোনোভাবে পৌঁছায় তাহলে সব কটা নিউরন সেখান থেকে পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ সাইনাপসিস। ওকে, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর তোমরা নেক্সট কি টপিকের ওপর ভিডিও পেলে তোমাদের বেশি সুবিধা হবে সেটা জানিও। আর স্টে টিউন উইথ আস। চলো বাই।